এখানে বসে ইম্পর্টেন্ট একটা মিটিং করবে। এদিকে কাব্যকে শুভ চৌধুরী কল করলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন কিন্তু ধরছিল না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করলো, বলল, হ্যালো আম্মু, বলো কি করছো? আম্মু রুমে এসে শুয়ে আছি, তুমি কি করছো? সাবিয়া বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো, আমরা ভালোই আছি এখানে, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। আর ভাই তো সাথেই আছে, তোমার ভাই সাথে আছে বলেই তো চিন্তা। তো তোমার ভাই কি করছে, ফোন ধরছে না কেন? ভাইয়ে তো অফিসে মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ের কাজ শেষ হলে আমি বলে দেব যে তুমি কল দিয়েছিলে। ঠিক আছে, আর ওখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে তো? আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা, ভালো থেকো। দিয়ার কথা অনুযায়ী নেহা তাদের বাড়িতে আসে। এর কারণ বলতেই ছেলেকে দেখতেই এসেছে। হিয়া রেডি হচ্ছিল, নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়েই চলেছে, কিন্তু ওর ফোন তো সুইচ অফ করে রেখেছে। নেহা শেষমেশে উপরে চলে এল। বেগমকে হিয়ার কথা জিজ্ঞাসা করতেই তিনি বললেন হিয়া রুমেই আছে, আর হিয়ার রুমে যেতে বললেন। নিয়া হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, এই তোকে কতবার কল দিচ্ছি, ধরছিস না কেন? হিয়া পিছন থেকে ফিরে বলল, আরে তুই এসেছিস আর ফোনটা বন্ধ করে রেখেছিস রে? কেন? আরে ওই লোকটা বারবার কল দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নেহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে কেন? আর আগে বল, ছেলেটা দেখতে কেমন রে? উপরে গিয়ে দেখে আয়, তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, তুই যাবি? এই তুই যাবি? তুই সাথে চল না, আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে, আমি যেতে পারবো না। আর আমার হয়ে গিয়েছে, চল, না হলে প্রাইভেটে দেরি হবে। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে, আর ছেলেটাকে দেখেই যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই নেহাকে বলল, কি রে আয় না, আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলল, চল না একটু দেখে আসি ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি যা। নিয়া হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং এ কানেক্ট করছে। কাব্য সিটিং রুমে সোফায় বসে শুয়ে টিভি দেখছে। খুব একটা বিনিময় হয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নিহাত 3 তলায় এসে দাঁড়িয়ে আছে, মেন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখে কি করবে? নিহা মিনিট 2 ভাবাভাবি করে আল্লাহ আল্লাহ করতে দরজায় নক করে। কাব্য বিরক্ত প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়, দরজা খুলে নিহাকে দেখে বলল, কি চাই? নিহা কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে সেই ছেলে শ্রাবণ? নিহা আমতা আমতা করে বলল, শুনলাম আপনারা দুজন এসেছেন। তাতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন, আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নিহা ঘাবড়ে যায়, মনে মনে বলে ওঠে, এত প্রশ্ন করতে হবে কেন, মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নিহার দিকে তাকিয়ে ক্ষীণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই আপনার উদ্দেশ্য কি বলুন তো? কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নিহা বলেই উঠল, আপনি এমন ঝগড়ুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলল, এই আপনার সমস্যা কি বলুন তো? ফাজলামি করেন? ভিতরের রুমে থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য, যদি আর একটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নিহার দিকে তাকিয়ে বলে উঠল, এই যে জানতো। নিহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ, আবার এর মাঝে একটা মেয়ে এসেছে পরিচিত হতে। এরা দুজনেই ছেলে, এদের সাথে পরিচিত হতে এসে যদি ফাঁসিয়ে দেয় তখন? এসব মেয়ে থেকে দূরে থাকাই। শ্রাবণ রুমে এসে দরজা লক করে আবারও বিছানায় বসলো। নিহা হতভম্ব হয়ে নিচে নামলো। হিয়া দাঁড়িয়েই ছিল নিচে। নিহার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কি রে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নিয়া হিয়ার হাত ধরে রাস্তায় বেরিয়ে বলল, ভাই রে ভাই, কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলের নাম মনে হলো কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলল, কি চাই? বলেছি যে আপনারা তো নতুন, তাই এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বলল। হিয়া হাসতে হাসানো, হাসবো না তো কি করব? তোকে যেতে না করছিলাম আর তুই গেলি, এখন বোঝ কেমন লাগে। তুই তো ছেলেদের ছোট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস, তাই ওই ছেলেকে এখনো দেখিসনি। বিকেলে দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপরে ল্যাপটপের জায়গা মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে চলে আসে। কাব্য বাহির থেকে রুমে ঢুকলো। শ্রাবণের দিকে তাকিয়ে বল, কোথায় গিয়েছিলে? নিচে দারোয়ানকে টাকা দিতে। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারবো না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি, সে যেন বাজার করে দেয়। ও, ভালোই করেছিস। ভাইয়া আম্মু ফোন দিয়েছিল, তোমাকে কল দিতে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? কাব্য এই কথা শুনে শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণের রান্নাবান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজনে ড্রয়িং রুমের টেবিলেই বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যের সামনে হিয়াকে বৌজান বলে ডাকলো। বৌজান, আসলে না তো শরবত নিয়ে?
কাব্য গোল গোল চোখ করে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো এই ভাই যেই ভাই কাজ ছাড়া কিছুই বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়। তার মুখে প্রেম আলাপ, তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার থেকে পাশে থেকে উঠে গিয়ে রুমে এসে বলে, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত নিয়ে এসো, তবুও আসবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলেই ফোনটা কেটে দেয়। কাব্য আবার কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি কি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতেই হালিমা বেগম একটা ট্রে হিয়াকে হাতে দিয়ে বললেন, উপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল, যাবে না সে? হালিমা বেগম বললেন, দেখ ওরা দুজন প্রথম ইফতার করবে এখানে, কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? জানা দিয়ে আয়। আম্মু তুমি যাও না, তুই যা, তুই বাচ্চা মানুষ, কিছু হবে না। হামি শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে তিনতলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো সব মান সম্মান চাঙ্গে উঠে যাবে। একটু আগেই বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন তো যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো, হিয়াকে দেখে বাঁকা হেসে দাঁড়ালো। শ্রাবণের কাছ থেকে এই সুযোগ, হিয়াকে কথা শোনানোর সুযোগটা হাতছাড়া করতে চায় না। হিয়ার হাতে টিরেতে ইফতারি দেখে শ্রাবণ ড্রয়িং রুমের টেবিল ছেড়ে মেন দরজার কাছে আসে। হিয়ার হাতে টিরেটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকতার সাথে বলল, আপু এগুলোর কোনো প্রয়োজন নেই, এত খাবার কি খাবে, নিয়ে যান, তবুও রাখুন। শ্রাবণ কাব্যের কাঁধে নিজের কোনোই ঠেকিয়ে হিয়াকে পা পর্যন্ত মাথা অব্দি পরখ করলো। হিয়া মাথা নত করে রইল, লজ্জায় নাক কাটা যাচ্ছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভিতরে এসো বউজান। কাব্য তরির চোখে শ্রাবণের মুখের পনে তাকালো, মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে, এর জন্যই তাহলে এখানে এসেছে, একেই ভালোবেসে। তাহলে কাব্যে যে কি খুশি লাগছে বলার বাহিরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করেই বলল, ভিতরে আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত হয়ে এসেছো? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাত বাড়িয়ে ট্রেটা নিয়ে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যর হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভিতরে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, না হলে চলে গেলাম। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, যাও। সেই আবার ফিরে আসতেই হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে, ট্রেটা রেখে পিছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে বলে উঠল, পথ আটকালেন কেন, যেতে দিন। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, বউজান থেকে যাও, থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাই জান থাকতে বললো না। হিয়ার আগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাত দরজা থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং টেবিলে স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতেই কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু ফোন দিয়েছে, কথা বলবে? শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো এখন? আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে, কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইমিডিয়েটলি জানাবে। এবার কিছু হলে তোমার বাবার আর কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকবে না। শ্রাবণ হেসে বলল, কুল হাইপার হচ্ছে কেন বলো তো? কিচ্ছু হবে না, সেম জায়গায় আছি। ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করব। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখলো। কাব্য বলে উঠলো, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাহিরে, এত চিন্তা মনে হয় আমার জন্যও করে না। এই চুপচাপ খা। ভাইয়া বলো। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করবো? কর। ভাইয়া তুমি সত্যি করে বলো তো, এখানে কি এই মেয়ের জন্য এসেছো, নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে? থাকলে তো দেখতেই। তবুও জিজ্ঞাসা করলাম। আগেরবার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলছাতুরি করে তোমাদের উপরে হামলা করেছিল, সেটা নিয়ে আম্মু চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যর কথা শোনার পরে চোখ তুলে তাকালো। পরক্ষণেই রাগে শ্রাবণের চোখ দুটো লাল হয়ে গেল। কাব্যের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মনির খানকে কিছু করব না। এর ছেলের রাস্তায় কুপিয়ে মারবো। ওর সাহস হলো কি করে আমাকে মারার, আমার এটাই ভেবে পাই না। পিছন থেকে মেরেছিল বলে মারতে পারছিল না, যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনো চিনতেও পারেনি কাকে মেরেছে। ওর ছেলেকে দেশে আসতে দে, সব শোধ তুলবো। রাত ৩টা, কাজের বুয়া শ্রাবণের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ উঠছেই না।
মিনিট দশেকের অনবরত কলিং বিল বাজানোর পরে কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টিকে দেখে কপাল কুঁচকে বলে উঠল, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সিয়ারি রান্না করে দিতে এসেছি। ও আসুন। কাজের আন্টি বলে উঠল, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না? না আন্টি। আর একটা কথা। হ্যাঁ বলুন, তোমার কি খেতে পারো আমার রান্না? কাব্য হেসে বলল, হ্যাঁ আন্টি খেতে পারি। তবে আন্টি আমার বলবেন। ঠিক আছে। হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রয়িং রুমে যখন গাড়ি নিয়ে আসে, শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে। এখন একটা জায়গায় যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছিল নিহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপর হিয়ার সামনে গিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, মার্সিডিজ গাড়িতে যখন যাওয়া আসা করে তাহলে বেশ বড়লোক ঘরের ছেলেই হবে, না হলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে চোখে সানগ্লাস দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার হুঁ বলে গাড়িটি নিয়ে যাওয়ার রওনা দিল। হিয়া মনে মনে বলল, ভালোই হলো বেঁচে গিয়েছি, এবার আর কিছু বলেনি। যাক, এখন একটু রিল্যাক্সে থাকতে পারবো। হিয়া নিহার সাথে প্রাইভেটে চলে আসে। সেখানে বাহিরেই শ্রাবণের সেই ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা দেখতে পায়। হিয়া নিহাকে বলল, নিহা চল বাড়ি চলে যাই। কেন, কি হলো? রোজায় ধরলো নাকি তোকে? রোজায় ধরবে কেন? অন্য একটা কারণে চল ফিরে যাই। এসেছি যখন পড়েই যাই। না আজ পড়তে পারবো না। কেন, কি পড়তে পারবো না কেন? কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ, ও ওখানে চলে এসেছে। কি? এই যে এই মার্সিডিজ গাড়িটা শ্রাবণের, কিন্তু ও এখানে এলো কি করে? কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল। না না যাবো না। এখানে যখন তো শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। হিয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? কার শ্রাবণ? এই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? এটা বাড়ি থাকলে তোকে ইচ্ছে মতো মারতাম। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে ওঠে। হিয়াকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রাইভেট টিচার রিমিন কল করেছে। রিমন আর একদিকে আবার হিয়ার খালাতো ভাই। হিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই, আসবি না আজকে? ভাইয়া আসছি, তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নিহাকে নিয়ে ভিতরে চলে যায়। প্রাইভেটে এসে রিয়ানকে দেখে সারি বলে, আর আপনি বলে, আর যদি বাহিরে থাকতো বা বাড়িতে থাকতো তখন তুমি করে বলে, স্যার আসবো? হ্যাঁ এসো। এত দেরি করলে কেন বলো তো? স্যার ড্রাইভার আসতে দেরি হয়ে গিয়েছে তাই। ঠিক আছে বসো। হিয়া নিহার সাথে পিছনের একটা ক্লাসটায় 15 জনের মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার 6 জন ছেলেও আছে। এরা তাদের মতো আলাদা হয়ে বসেছে আর মেয়েরা এক সাইডে বসেছে। অবাক করা ব্যাপার হলো, হিয়া এখান থেকে শ্রাবণকে দেখতে পায়নি। নিহা উকিঝুঁকি হয়ে আশেপাশে দেখছে কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি খাটিয়ে স্যারকেই জিজ্ঞাসা করলো, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? করো, তবে ভুলভাল কিছু জিজ্ঞাসা করলে কানে ধরাবো। না স্যার, ভুলভাল না। আসলে বাহিরে যে একটা গাড়ি, ওইটা কার? রিমন হেসে বলল, ও ওইটা আমার বন্ধুর। অনেকদিন পরে দেখা হয়েছে। ও স্যার, উনি কি চলে গিয়েছেন? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া বই বের করো। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়াশোনা শেষ হলে সবাই চলে গেল। হিয়া নিহাকে নিয়ে বসে রইল। সবাই গেলে রিমানকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝে এরা ক্লাসমেট রাকিব হিয়াকে বলল, হিয়া বাহিরে আয়, একটা কথা আছে। ঠিক আছে, বাহিরে দাঁড়া। সবাই চলে গেল। রিমান ল্যাপটপ খুলে বসলো। হিয়া নিহাকে নিয়ে ওর সামনে বসে বলল, ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? কোন পড়া বুঝিসনি? পড়া না, অন্য বিষয়ে বল। ভাইয়া বাহিরে একটা গাড়ি, মানে শ্রাবণ, উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল, না, দুলাভাই হয়। হিয়া এমন কথায় বেপচেকা খেয়ে যায়। নিহা ঠেস মেরে বলে উঠল, দুলাভাই বলতে হিয়া জামাই নাকি? রিমন হেসে বলল, নিহাই ভালো বুঝেছে। হিয়া দুজনের দিকে তাকিয়ে বলল, এরপরে বিরক্ত হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসেছে কান পড়া দিয়ে গিয়েছে। কি বলছে বলো? আরে না, যা বলার বলে গিয়েছে। আর তোর ওসব শুনতে হবে না, এখন যা। ভাইয়া বলো না, না হলে কিন্তু তোমার খবর আছে। রিমিন হিয়ালি করে বলে উঠল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলি, শ্রাবণ এতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নিয়ার হাত ছেড়ে রাগে কটকট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমিনকে বলল, তোমাকে বেতন দিব না, দেখো। তুই না দিলি, যা। হিয়া ধূপধাপ পা ফেলে চলে আসে। বাহিরে আসতেই দেখে রাকিব বাহিরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, রাখবে? রিমিন স্যার বলল তোর কাছে পাওয়া যাবে, দিস তো। হিয়া, নিহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। নিহা রাকিবের কথায় উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে, তাহলে ছবি তুলে দিস। ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে খুশি হয়। হিয়া ওদের ফ্ল্যাটের মেন দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য ওখানে এসেছে ছাদের আরেকটা চাবি নিয়ে। হিয়া এর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা হালিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মা বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমিন ভাইয়ের কাছে পড়বো না, ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি?
হালিমা বেগম কথাটা বলতে বলতে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য হালিমা বেগমকে বলে উঠলো, আন্টি কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো বাবা। আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা আমার ভাইয়ের কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। হালিমা বেগম কাব্যের কথা শুনে মন থেকে খুশি হয়ে উঠলেন। এরপর হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলে উঠলো, এর থেকে তো রিমান ভাইয়ের কথাও মজা লাগতো। না ভাই, আমি রিমান ভাইয়ের কাছেই পড়বো, কিন্তু আম্মুকে এখন না করব কি করে? হালিমা বেগম আবারও